হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত। আজকে আমি ফিজিক্সে একটা খুব ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে আলোচনা করব। সেই টপিকটা হলো এক্স রেস। এক্স রে উইলিয়াম রন্টগেন 1895 খ্রিস্টাব্দে এই এক্স রশ্মিটার এক্সিস্টেন্স অ্যাক্সিডেন্টলি প্রমাণিত করেছিলেন। অ্যাক্সিডেন্টলি বলা হবে, কেননা রঞ্জনের সেক্ষেত্রে কোনো ইন্টেনশন ছিল না এক্স রশ্মি তৈরি করার, কিন্তু নতুন একটা রশ্মি তৈরি হয়ে গেছিল, সেটা হচ্ছে এক্স রে। আর যেহেতু তখন পর্যন্ত যত সমস্ত রশ্মি ছিল, সবকটা রশ্মি, সব ধরনের রশ্মি থেকে এক্স রশ্মি একটু আলাদা ধর্ম দেখাচ্ছিল, তার জন্য একে একটা আলাদা রশ্মির মতন করে রশ্মির ক্লাসিফিকেশনে রাখা হয়েছে। এবং যেহেতু নামকরণের সেক্ষেত্রে কোনো রকম চিন্তাভাবনা করেননি ওই মুহূর্তে, তার জন্য জাস্ট এই নামটা এক্স রশ্মি পড়ে গেছে। এটা এক্স রশ্মি সৃষ্টি হওয়ার হিস্ট্রি। এখন এক্স রশ্মি তৈরি হওয়ার আমি ফিজিক্সে যাব। ফিজিক্সটা এরকম যে আমি প্রথমে রন্টগেনের যে এক্সপেরিমেন্টাল সেট আপ, সেই সেট আপ সম্পর্কে একটু আলোচনা করি। রন্টগেনের সেট আপে এরকম একটা ভ্যাকিউম চেম্বার নেওয়া হয়, এই আকৃতির একটা ভ্যাকিউম চেম্বার নেওয়া হয়, যেটাকে আমরা বলি কুলিজ টিউব। এই কুলিজ টিউবের ভেতরে বায়ুর চাপটা খুবই কম থাকে। খুবই কম বলতে এতটাই কম, তোমরা ধরে নিতে পারো যে এর মধ্যে কোনো বায়ু নেই। একটা সাইডে দেখছো যে এখানে একটা ফিলামেন্ট আছে, এই ফিলামেন্টের সঙ্গে একটা ব্যাটারি যুক্ত করা আছে। যখনই আমি এই যে সুইচটা যখনই আমি প্রেস করব, তখন এই ফিলামেন্টটা গরম হবে এবং এই ফিলামেন্ট থেকে থার্মো আয়নিক এমিশন হবে, অর্থাৎ ইলেকট্রন নিঃসরণ হবে গরম হওয়ার সঙ্গে সঙ্গে। এবং এই পিছনে এখানে একটা অবতল দর্পণ রাখা হয়। অবতল দর্পণটা অ্যাজ অ্যান ইলেকট্রন রিফ্লেক্টর কাজ করে, ইলেকট্রনগুলোকে যাতে একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করা যায়, এই টার্গেটের একটা নির্দিষ্ট জায়গায় ফোকাস করা যায়, সেই ব্যবস্থাটাকে এনশিওর করে এই রিফ্লেক্টরটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি ডাব্লু, অর্থাৎ টাংস্টেন টার্গেট। এখানে একটা টাংস্টেনের টার্গেট রাখা থাকে। এবং এই যে এই রিফ্লেক্টরের সঙ্গে এই টাংস্টেন যে ধাতুটা, টাংস্টেনের যে টার্গেটটা, সেই টার্গেটের মধ্যে একটা উচ্চ বিভব পার্থক্য, একটা হাই টেনশন ব্যাটারি যুক্ত করা থাকে। সেই হাই টেনশন ব্যাটারির যে তড়িৎচালক বলের যে রেঞ্জ, ইএমএফ রেঞ্জটা মোটামুটি 10 কিলোভোল্ট থেকে 80 কিলোভোল্টের মধ্যে, কিংবা তার থেকে বেশিও করা যেতে পারে। যখনই আমি এই কে টু সুইচটাকে যখন আমি অন করব, তখনই এই টাংস্টেন আর এই রিফ্লেক্টরের মধ্যে তখন একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। প্রথমে কি করা হয়, প্রথমে এই কে2 সুইচটাকে আমরা দেব না। কে2 সুইচটাকে না দিয়ে আমরা এই সুইচটাকে প্রথমে অন করব। যখনই আমরা এই সুইচটাকে অন করব, সঙ্গে সঙ্গে এই কারেন্ট এই ফিলামেন্টের মধ্যে দিয়ে চলা শুরু করবে এবং ফিলামেন্টটা গরম হতে থাকবে এবং ফিলামেন্ট থেকে ইলেকট্রন নিঃসরণ শুরু হবে। ইলেকট্রনগুলো এখনো এইদিকে গতিশীল হবে না, কারণ আমরা গতিশীল করার কোনো ব্যবস্থা দিইনি। আমি এই ভোল্টেজটাকে সাপোজ ভি বললাম, যেই ভোল্টেজটা ইলেকট্রনকে গতিশীল করবে। এখন যখন এখানে ফিলামেন্টটা সাফিসিয়েন্টলি গরম হয়ে গেল, অর্থাৎ আমি বলতে পারছি এখন সাফিসিয়েন্ট ইলেকট্রন তৈরি হয়ে গেছে, এখন এই চাবিটাকে অন করে দেওয়া হবে। যখনই এই চাবিটাকে অন করা হবে, সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনগুলো, এখানে যতগুলো ইলেকট্রন তুমি কল্পনা করতে পারো, সেই সমস্ত ইলেকট্রনগুলো এই ভি বিভব পার্থক্যের জন্য একটা উচ্চ পোটেনশিয়াল এনার্জি, একটা হাই পোটেনশিয়াল এনার্জি এখানে ফিল করবে। আর সেই হাই পোটেনশিয়াল এনার্জিটা ইনস্ট্যান্টেনিয়াসলি, যেহেতু ইলেকট্রনগুলো ফ্রি, ইনস্ট্যান্টেনিয়াসলি ইলেকট্রনের কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। আর যখন কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে, যেহেতু ভেরি হাই পোটেনশিয়াল এনার্জি, দেয়ারফর কাইনেটিক এনার্জিটা ভেরি হাই হবে এবং উচ্চ গতিতে এই টাংস্টেনে আঘাত করবে। উচ্চ গতিতে এই টাংস্টেনে আঘাত করার পরে দেখা যায় যে এই টাংস্টেন থেকে এক ধরনের রশ্মি তৈরি হয়। এখন এই রশ্মি প্রথম দিকে রন্টগেন ভেবেছিলেন যে এই রশ্মিটা শুরুতেই রন্টগেন ভেবেছিলেন যে এই রশ্মিটা হয়তো ইলেকট্রন রিফ্লেক্ট হয়ে এখানে আসছে। পরবর্তীতে যখন এই রশ্মির উপরে তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করা হলো, আমরা জানি যে কোনো রশ্মির উপর যখন কোনো একটা আধানের প্রবাহের উপর যখন চৌম্বক ক্ষেত্র তৈরি করা হয়, তখন সেই আধানের প্রবাহটা ডিফ্লেক্ট হয়ে যায়। অর্থাৎ এটা যদি ইলেকট্রনের প্রবাহই হতো, এর উপরে চৌম্বক ক্ষেত্র কিংবা তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করলে
এই যে ফটোগ্রাফিক প্লেটের উপরে, এটা একটা জিঙ্ক সালফাইডের একটা ফটোগ্রাফিক প্লেট থাকে। ফটোগ্রাফিক প্লেটের উপরে কিন্তু যে স্পটটা কিন্তু সরে যেত যদি আমরা চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করতাম, কিন্তু দেখা যায় যদি আমরা চৌম্বক ক্ষেত্রে অ্যাপ্লাই করি, কিন্তু বাস্তবে দেখা যায় যে এখানে চৌম্বক ক্ষেত্র তড়িৎ ক্ষেত্র যেটাই অ্যাপ্লাই করা হোক না কেন, এখানে স্পটটা কোনো জায়গায় শিফট করে না। তার মানে এই রশ্মিটা অবশ্যই কোনো ইলেকট্রন স্রোত নয়। তো তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোনো রকম রিয়াক্ট করে না। এক হতে পারে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, দুই নিস্তড়িত কণা। এখন রঞ্জনের সময় পর্যন্ত কোনো নিস্তড়িত কণার আমরা সন্ধান জানতাম না, আমরা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সন্ধান জানতাম। তখন রঞ্জন এটা শিওর হয়ে গেলেন যে এটা একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের স্রোত। এখন এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গের যখন তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা হলো, তখন দেখা গেল যে তখন পর্যন্ত যে সমস্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গগুলো আমাদের কাছে জানা ছিল, যেমন রেডিও তরঙ্গ, মাইক্রো তরঙ্গ, অবলোহিত তরঙ্গ, দৃশ্যমান যেটাকে আমরা বলি ভিজিবল, সেটা এই সমস্ত কোনো তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কিংবা ওয়েভলেংথের সঙ্গে এই রের ওয়েভলেংথটা মেলেনি। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে এই রেটা একটা নতুন রে। এখন যেহেতু নতুন একটা রে এখানে আবিষ্কৃত হয়েছে, তার নামকরণ করতে হয়। ওই সময় যেহেতু নামকরণের সময় হয়তো রঞ্জনের মাথায় কিছু আসছিল না, তার জন্য ওই রঞ্জন সিম্পলি তাকে নাম দিয়ে দিলেন এক্স রে। জাস্ট আমরা ম্যাথমেটিক্সও দেখেছি, যখন কোনো একটা ভ্যারিয়েবলকে আমরা ধরে নিই আমরা এক্স, এই গল্পটাও সেই রকমই, যে একটা কিছু ধরে নেওয়া হয়েছিল নাম এক্স, কিন্তু সেই নামটাই পরে প্রচলিত হয়ে গেছে এবং এখন পর্যন্ত আমরা একে এক্স রে বলেই জানি। তো এই গেল আমার এক্সপেরিমেন্টাল ঘটনা, যেটা এক্সপেরিমেন্টালি অবজার্ভড। এখন এই এক্সপেরিমেন্টাল অবজারভেশনের পিছনে ফিজিক্সটা কি, ফিজিক্সটা আমাদের বুঝতে গেলে আমাদের বোরের তত্ত্বটাকে, বোরের যে পরমাণুবাদ, সেই বোরের পরমাণুবাদটাকে, অর্থাৎ বোর সেমি ক্লাসিক্যাল থিওরির অবশ্যই জানা থাকতে হবে। আমি সেই সংক্রান্ত একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা সেই ভিডিওটা একবার দেখে নেবে, তাহলে তোমাদের কাছে এই ব্যাখ্যাটা আরও বেশি ক্লিয়ার হবে। আর এখন আমরা এর ফিজিক্সটা দেখতে যাচ্ছি, ভিডিও শেষ অবধি অবশ্যই থাকবে, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে। বোরের তত্ত্ব থেকে আমরা ইলেকট্রনিক অরবিট সম্বন্ধে জেনেছি। ইলেকট্রনিক অরবিটগুলোকে তোমরা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারো, যদি এরকম নয় আমরা আমাদের ব্যাখ্যার সুবিধার জন্য আমরা এইভাবে ধরে নিচ্ছি। তো ইলেকট্রনিক অরবিটের ক্ষেত্রে যখন এই একটা পরমাণু, যেটা এই টাংস্টেনের পরমাণু তুমি ধরে নিতে পারো, যদিও টাংস্টেনের পরমাণু আরও বড় হয়, আমি সেইটা অত কমপ্লিকেশনের মধ্যে যাচ্ছি না। তো টাংস্টেনের পরমাণু যখনই একটা ইলেকট্রন, এখানে উচ্চগতি সম্পন্ন ইলেকট্রনগুলো টাংস্টেনের পরমাণুর ভিতরে যখন ঢোকে, তখন যে কক্ষের যে ইলেকট্রনগুলো আছে, সেই কক্ষের ইলেকট্রনগুলোর সঙ্গে এখানে সংঘর্ষ হয়। যখনই কক্ষের ইলেকট্রনগুলোর সঙ্গে এই ইলেকট্রনটা সংঘর্ষ হয়, তখন এই কক্ষের ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে জাম্প করে। সেটা আমি ওই ভিডিওতে বলেছি যে বাইরে থেকে যখনই শক্তি আসে, তখন শক্তিটা নিয়ে কক্ষস্থিত যে সমস্ত ইলেকট্রনগুলো আছে, এটা হচ্ছে বাইরে থেকে যে ইলেকট্রনটা আসছে, কক্ষস্থিত যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে জাম্প করে, এবং সেই উচ্চ শক্তি স্তরে জাম্প করার পর সেখানে বেশিক্ষণ থাকে না, ও আবার যখন নিম্ন শক্তি স্তরে আসে, তখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেই পরিমাণ শক্তি নিয়ে ও উপরে গেছিল, সেই পরিমাণ শক্তি ও আবার তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে বিকিরণ করে, সেটাই আমরা এক্স রে হিসাবে দেখি। তো এখন যদি আমরা এর হিসাবটা করতে চাই যে কত তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি তৈরি হবে, এখানে আমরা জানি কি যে যেই এক্স রশ্মিটা তৈরি হচ্ছে, সেই এক্স রশ্মির তরঙ্গ কম্পাঙ্ক যদি নিউ হয়, তাহলে আমরা জানি সেই এক্স রশ্মির শক্তি কত, এইচ নিউ। এটা প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি অনুসারে কিংবা আইনস্টাইনের কোয়ান্টাম থিওরি অনুসারে আমরা বলতে পারি। এখন এই শক্তিটা ইলেকট্রনের গতিশক্তি থেকে নিচ্ছে। তো আমি ধরে নিলাম যে ইলেকট্রনের যে গতিশক্তিটা, পুরো গতিশক্তিটাই এক্স রশ্মিটা তৈরি করতে ব্যয়িত হয়ে গেছে। সবসময় তা হয় না, আমি ধরে নিচ্ছি যে একটা স্পেশাল কেস, যে ধরা গেল যে পুরো গতিশক্তিটাই এক্স রশ্মি তৈরি করার জন্য ব্যয়িত হয়ে গেছে, তাহলে এই গতিশক্তি সমান সমান এক্স রশ্মি শক্তি হবে। এখন এই গতিশক্তিটা কত? যদি ইলেকট্রন ভি বিভব পার্থক্যের মধ্যে গতিশীল হয়, তাহলে ওর গতিশক্তিটা হয় ইভি। এটা আমরা জানি, ই হলো ইলেকট্রনের আধান এবং ভি যে বিভব প্রভেদের মধ্যে তুমি ইলেকট্রনকে গতিশীল করছো, সেই বিভব প্রভেদের মানটা। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ইভি সমান সমান এইচ নিউ।
এখানে যেহেতু আমরা বলছি যে সর্বোচ্চ শক্তি, আর শক্তি যত বেশি হবে কম্পাঙ্ক তত বেশি হবে, তাহলে যেহেতু সর্বোচ্চ শক্তি গতিশক্তি সর্বোচ্চ শক্তিটাই এখানে এক্সওসিতে কনভার্ট হচ্ছে, তাহলে বুঝতে পারবো যে কম্পাঙ্কটা তৈরি হবে সেটা এক্সওসির সর্বোচ্চ কম্পাঙ্ক হবে। যদি গতিশক্তি, যদি যেমন ইলেকট্রনটা এখান থেকে কে গতিশক্তি নিয়ে আসে, যদি কে কম গতিশক্তি এক্সওসি তৈরি করে, বাকিটা গতিশক্তি ধরো এখান থেকে ডেল্টা কে পরিমাণ শক্তি এক্সওসি তৈরি করলো এবং কে মাইনাস তাহলে ইলেকট্রনটা কত গতিশক্তি নিয়ে, যেই ইলেকট্রনটা আসছিল সেই ইলেকট্রনটা আবার কত গতিশক্তি নিয়ে বেরিয়ে গেল, কে মাইনাস ডেল্টা কে। কিন্তু আমরা এটা ধরছি না, আমরা ধরছি যে পুরোটাই, অর্থাৎ ইলেকট্রনটা যখন ঢুকলো ইলেকট্রনটা এদিকে বেরোয়ার রাস্তা আর পাবে না, কারণ ইলেকট্রনটা সমস্ত গতিশক্তি এক্সওসি তৈরি করতে ব্যয়িত হয়ে যাবে। সেক্ষেত্রে যেহেতু শক্তি সর্বোচ্চ, তাহলে কম্পাঙ্ক সর্বোচ্চ হবে, তাহলে আমরা বলতে পারি নিউ ম্যাক্স। এখন আমরা জানি যে আলোর বেগ সমান সমান আলোর কম্পাঙ্ক ইন্টু আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ ভেলোসিটি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি ইন্টু ওয়েভলেন্থ, এটা আমরা জানি। তো এখন এটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে ইভি ইন্টু এইচ সি বাই ল্যামডা, ল্যামডা আসবে মিনিমাম, কারণ আমরা জানি কম্পাঙ্ক যদি বেশি হয়, কারণ এখানে যদি সি ধ্রুবক, আমরা জানি আলোর গতিবেগ ধ্রুবক থাকে, তাহলে ল্যামডা ইজ প্রপোর্শনাল টু 1/নিউ হবে। তাহলে নিউ যত বেশি হবে ল্যামডা তত কম হবে, তাহলে নিউ যদি ম্যাক্স হয় তাহলে ল্যামডা মিন হবে, অর্থাৎ ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য আমরা এক্সওসি এটা পাচ্ছি। তাহলে এক্সওসির ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য কত আসছে, ল্যামডা মিন ইকুয়ালস টু এইচ সি বাই ইভি। এখন যেটা আমি বললাম যে 10 কিলো ভোল্ট থেকে 80 কিলো ভোল্টের মধ্যে থাকে, রঞ্জনের এক্সপেরিমেন্টটা অ্যাকচুয়ালি 10 কিলো ভোল্ট থেকে 50 কিলো ভোল্টের মধ্যে ছিল। তাহলে মিনিমাম 10 কিলো ভোল্ট দেওয়া যাচ্ছে এবং ম্যাক্সিমাম 50 কিলো ভোল্ট রঞ্জন দিতে পারছে। তাহলে এখন যদি আমরা জানি এইচ এর ভ্যালুটা, আমরা জানি এইচ হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, এইচকে বলা হয় প্ল্যাঙ্কের ধ্রুবক, এর ভ্যালুটা হচ্ছে 6.6 ইন্টু 10⁻⁻⁻³ জুল সেকেন্ড। সি এখানে আমরা জানি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, যেহেতু বলছি এটাকে, তাহলে তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ, তড়িৎচুম্বকীয় তরঙ্গের বেগ হয় 10⁻⁸ মিটার পার সেকেন্ড। ই যেটাকে বলছি আমরা ইলেকট্রনের আধান, ইলেকট্রনের আধান হয় আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19। আমি আপাতত দশমিকের পরে 1 ঘর অব্দি কোনো নিচ্ছি, এত কুলম। এটা যদি আমরা এখানে বসাই তাহলে দেয়ারফর ল্যামডা মিনিমামটা আসছে 12430 বাই ভি, এত আসছে। তাহলে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য এত হওয়া উচিত। এখন 10 কিলো ভোল্টে একটা, কারণ মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যটা ভি এর উপর ডিপেন্ড করছে, তো ভি এর একবার 10 কিলো ভোল্টে একটা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে, কিংবা 80 কিলো ভোল্টে একটা মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। এখন দেখতে যাচ্ছি যে 10 কিলো ভোল্টে তরঙ্গ দৈর্ঘ্যটা কত হচ্ছে, তাহলে ভি যখন 10 কিলো ভোল্ট তখন ল্যামডা মিনিমামটা কত আসছে, তখন ল্যামডা মিনিমামটা আসছে 12430 বাই 10 কিলো ভোল্ট মানে 10,000 ভোল্ট, এত অ্যাম্পস্ট্রম, তাহলে আসছে 1.243 এত অ্যাম্পস্ট্রম। যদি ভি আমরা সাপোজ 80 কিলো ভোল্ট নিই তাহলে ল্যামডা মিনিমামটা কত আসছে, ল্যামডা মিনিমাম আসছে 12430 বাই 80,000, এত অ্যাম্পস্ট্রম, 0.1553 অ্যাম্পস্ট্রম। টিপিক্যাল ভ্যালু, বর্তমান এক্সরে এক্সপেরিমেন্টটার আমি টিপিক্যাল ভ্যালু বলি। বর্তমান এক্সরের যে এক্সপেরিমেন্টটা হয় সেক্ষেত্রে ভোল্টেজটাকে 10 কিলো ভোল্টের থেকে কমও নেওয়া হয়, অনেকটাই কম নেওয়া হয়, এবং 80 কিলো ভোল্ট থেকে অনেকটাই বেশি নেওয়া হয়। তার জন্য এক্সরের যে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য হবে, সেই মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্যের টিপিক্যাল রেঞ্জ হয় 0.01 অ্যামস্ট্রম থেকে 10 অ্যামস্ট্রমের মধ্যে, যেখানে এই 0.01 অ্যামস্ট্রম থেকে 1 অ্যামস্ট্রম যে রেঞ্জটা হয়, এই রেঞ্জটার এক্সরেগুলোকে বলা হয় হার্ড এক্সরে। হার্ড এক্সরের ইউজ অ্যাকচুয়ালি কংক্রিটের কোনো একটা ভিত তৈরি করা হলো, একটা বাড়ি করার সময় কিংবা বিল্ডিং করার সময় কংক্রিটের ভিতটা কতটা শক্ত এবং কংক্রিটের ভিতটা কতটা মজবুত সেটাকে দেখার জন্য, কিংবা কোনো একটা সলিড কঠিন বস্তুর স্ট্রাকচার জানতে এই হার্ড এক্সরে ব্যবহার করা হয়। এই এক্সরের শক্তি অনেক বেশি হয়, তার জন্য কিন্তু এর বায়োলজিক্যাল হ্যাজার্ডও বেশি। আর 1.1 অ্যামস্ট্রম থেকে যে 10 অ্যামস্ট্রমের মধ্যে যে রেঞ্জটা আছে এটাকে আমরা সফট এক্সরে বলি। এই সফট এক্সরেটা মেডিকেল ইউজে আসে। আমরা জানি যে এক্সরে ব্যবহার করা হয় আমাদের শরীরের ভিতরে হাড়ের ছবি তোলার জন্য, তো সেই কাজে এই সফট এক্সরেটাকে ইউজ করা হয়।
এখন আমরা এক্স রশ্মির স্পেকট্রোস্কোপিক নেচারে যাব, বা বর্ণালী যে নেচারটা। স্পেকট্রোস্কোপিক নেচার বলতে যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেটিভ ইন্টেন্সিটি, ওয়েভলেন্থের সঙ্গে রিলেটিভ ইন্টেন্সিটি মানে তীব্রতা বা প্রাবল্য, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে প্রাবল্যের যে সম্পর্কটা, যে গ্রাফটা আমাদের কাছে আসবে, সেই গ্রাফটাকে আমরা স্পেকট্রোস্কোপিক নেচার বলি। এখন আমরা অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক এক্স রশ্মিটা বাদ দিয়ে আমরা অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে দেখি স্পেকট্রোস্কোপিক নেচারটা কিরকম। অন্যান্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে সাধারণত কি হয় যে তরঙ্গ দৈর্ঘ্যের সাথে রিলেটিভ ইন্টেন্সিটিটা বাড়তে থাকে কোনো একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে। আমি যদি ধরে নিই যে ভিজিবল স্পেকট্রা ধরছি, আমরা ভিজিবল স্পেকট্রার রেঞ্জটা হয় 4000 অ্যাংস্ট্রম থেকে 7000 অ্যাংস্ট্রমের মধ্যে, এটা আমরা জানি। ওর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সাথে প্রবলতা আস্তে আস্তে, তীব্রতাটা বা প্রবলতা আস্তে আস্তে বাড়তে থাকে, এবং বাড়তে বাড়তে একটা কোনো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যে, সেই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা ল্যামডা এম বলতে পারি। সেই নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে যেমন ভিজিবল স্পেকট্রার ক্ষেত্রে এই ল্যামডা এম এর মানটা মোটামুটি 5890 অ্যাংস্ট্রম হয়, হলুদ আলো। তো সেক্ষেত্রে কি হয়, ওই আলোটা ওই সবকটা আলোর মধ্যে, সবকটা তরঙ্গ দৈর্ঘ্যের রঙের আলোর মধ্যে বা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে ওই একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের তীব্রতা সর্বোচ্চ হয়। তারপরে আবার ওই তরঙ্গ দৈর্ঘ্য থেকে যখন আবার তরঙ্গ দৈর্ঘ্য বাড়তে থাকবো, তখন আবার তীব্রতা কমতে থাকে, কমতে কমতে এইটা আমার কাছে আসবে হচ্ছে আলট্রাভায়োলেট। এই এই যেই লিমিটটা, সেই লিমিটটা আমার কাছে আসবে ইনফ্রারেড। আলট্রাভায়োলেটটা আমরা দেখতে পাই না, অর্থাৎ রিলেটিভ ইন্টেন্সিটিটা খুবই কম হচ্ছে, এবং ইনফ্রারেডেরও রিলেটিভ ইন্টেন্সিটিটা খুবই কম হচ্ছে। তো এখন ইনফ্রারেড এবং আলট্রাভায়োলেটের মধ্যেও কিন্তু সেম আবার একই গ্রাফ দেখা যায়। আমি এখানে ভিজিবলের কথা বলছি শুধু। আমি ভিজিবলের ক্ষেত্রে ইনফ্রারেড এবং আলট্রাভায়োলেটটাকে আমরা দেখছি না। ভিজিবলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা একটা কন্টিনিউয়াসলি বাড়ে, তারপর আবার কন্টিনিউয়াসলি কমে। এই ধরনের যে স্পেকট্রোস্কোপিক নেচারটাকে আমরা বলি কন্টিনিউয়াস স্পেকট্রা বা নিরবচ্ছিন্ন বর্ণালী। তো অন্যান্য যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা আমি বলছিলাম আদার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ এই ধরনের নেচারই দেখায়। কিন্তু এক্স রশ্মি নেচারটা দেখো পুরোপুরি ভিন্ন দেখতে পাবে। এখানে দুটো গরুর সিংহের মতো দেখা যাচ্ছে। তো এখানে কি হয়, প্রথমে তো নিরবচ্ছিন্ন বর্ণালী, এই যে এই অবস্থায় যে কন্টিনিউয়াস পার্টটা তো দেখা যায়, এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস পার্ট। এটা হচ্ছে এক্স এর কন্টিনিউয়াস স্পেকট্রা পার্টটা। তো এখানে দেখা যাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে অবশ্যই একটা ন্যূনতম তরঙ্গ দৈর্ঘ্য থাকে, যেটাকে আমরা ল্যামডা মিন বলছি, কারণ এর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাবো না। ল্যামডা মিনের এক্সপ্রেশনটাও আমরা এখানে ব্যাখ্যা করেছি যে মিনিমাম তরঙ্গ দৈর্ঘ্য, এর থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য আলো কিন্তু এক্সপ্রেশন কিন্তু পাওয়া যাবে না। তো এখন কি হয়, এর কন্টিনিউয়াস পার্টটা দেখতে পাচ্ছ যে এখানে প্রায় এইরকম ভাবে কিন্তু আস্তে আস্তে বাড়ছে, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে সাথে আস্তে আস্তে তীব্রতাটা বাড়ছে। বাড়তে বাড়তে যখন তীব্রতা কমার কথা, ওই সময় হঠাৎ করে দুটো এরকম স্পাইক দেখা যাচ্ছে। অর্থাৎ এই সমস্ত জায়গায় হঠাৎ করে দেখা গেল যে দুটো উচ্চ তীব্র দুটো স্পট, যদি আমরা ফটোগ্রাফি প্লেট নিই, দুটো একটা স্পট, উচ্চ স্পট দেখা যাবে ফটোগ্রাফি প্লেটের মধ্যে। এই পার্টটাকে, এটা শুধুমাত্র কিন্তু বলবো এই যে নেচারটা, এই নেচারটা শুধুমাত্র কিন্তু এক্স রশ্মি বর্ণালীর ক্ষেত্রেই দেখা যায়, অন্যান্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক বর্ণালীর ক্ষেত্রে কিন্তু দেখা যায় না। যার জন্য এটা এক্স রশ্মির একটা নির্দিষ্ট ক্যারেক্টার, একটা পার্টিকুলার ক্যারেক্টার যেটা এক্স রশ্মি পজেস করে, অন্য কেউ করে না। তার জন্য এই স্পেকট্রাটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা। এবং ক্যারেক্টারিস্টিক স্পেকট্রা একমাত্র বা বৈশিষ্ট্যমূলক বর্ণালী একমাত্র কিন্তু এক্স রশ্মি দেখায়। এখন নিরবচ্ছিন্ন বর্ণালী কেন তৈরি হয়, আমি তো একটু আগে এখানে বললামই। নিরবচ্ছিন্ন বর্ণালী তৈরি হওয়ার কারণ হচ্ছে এই, ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে জাম্প করে, এবং তারপরে আবার যখন বাইরের ইলেকট্রনের সংঘর্ষের ফলে কক্ষের ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে জাম্প করে, আর ওগুলো যখন আবার নিম্ন শক্তি স্তরে আসে, তখন এক্স রশ্মিগুলো নির্গত করে। আর সেখান থেকে আমরা ল্যামডা মিনটা পাচ্ছি। তো অবশ্যই বুঝতে পারছি যে ল্যামডা মিনের রেঞ্জের কাছাকাছি কিন্তু নিরবচ্ছিন্ন বর্ণালী দেখানো উচিত। তার জন্যই কিন্তু দেখো ল্যামডা মিনের কাছাকাছি নিরবচ্ছিন্ন বর্ণালীটা অর্থাৎ কন্টিনিউয়াস স্পেকট্রাটা দেখাচ্ছে। কারণ কন্টিনিউয়াস স্পেকট্রার ক্ষেত্রে ইলেকট্রন জাম্প করবে, তারপরে আবার আগের শক্তি স্তরে আসবে, এইভাবে কন্টিনিউয়াস স্পেকট্রার আলোগুলো তৈরি হয়। এখন
বৈশিষ্ট্যমূলক এক্সরশ্মি তৈরি হওয়ার একদম একটা ডিফারেন্ট কারণ আছে। কারণটা এরকম, কোনো একটা ইলেকট্রন ও একদম পরমাণুর ভিতরে ঢুকে যায়, ভেতরে ঢুকে গিয়ে ও নিজেও বেরিয়ে যায়, যে ইলেকট্রনটা এদিক থেকে আসছিল সেটা বেরিয়ে যায়, এবং এই ইলেকট্রনটাকেও কক্ষপথ থেকে পুরোপুরি বের করে দেয়। যখনই এইখানে কক্ষপথ থেকে ইলেকট্রনটা পুরোপুরি বের করে দিল, অর্থাৎ এটাও বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে একেও নক আউট করে দিল, সঙ্গে সঙ্গে কিন্তু এই কক্ষপথে এটা কিন্তু সাধারণত এই ঘটনাটা কে কক্ষ, কারণ আমরা জানি নিউক্লিয়াসের সব থেকে কাছের কক্ষ কে কক্ষ এবং তারপরে কক্ষ এল কক্ষ। কে কক্ষে এল কক্ষের মধ্যে এই ঘটনাটা দেখা যায়। ইলেকট্রনটাকে যখন পুরোপুরি বের করে দেয় তখন এই জায়গায় একটা ফাঁকা স্থান তৈরি হয়ে যায়। আর আমরা জানি যে ভিতরের স্তর কোনো সময় ফাঁকা থাকতে পারে না, তার জন্যই উপরের স্তর থেকে সমস্ত ইলেকট্রন তখন হুড়মুড় করে নিচে নামতে থাকে এই স্তরকে ভর্তি করার জন্য। আর ওই মুহূর্তে যে ওই মুহূর্তে ফোটন তৈরি হওয়ার হার খুবই বাড়ে, তখন এত হারে এত বেশি ফোটন তৈরি হতে থাকে, তার জন্যই এইখানটার তীব্রতাটা অনেক বেশি হয়ে যায়। বোঝা গেল? এখন টাংস্টেন অনেক ভারী ধাতু, তার জন্য তার কিন্তু এই কের সঙ্গে এই কে কনফিউজ করো না, এই কে ইলেকট্রনের গতিশক্তিকে বলছিলাম আমরা, আর এটা আমরা কক্ষপথকে অ্যালফাবেটিক্যালি একটা নাম দিই। তো এখানে কে কক্ষ, এল কক্ষ এবং এন কক্ষ অব্দি দেখাচ্ছি, কিন্তু টাংস্টেন কি হয়, টাংস্টেন যেহেতু ভারী ধাতু, এখানে অনেকগুলো ইলেকট্রন কক্ষ থাকে, কে এল এম এন ও এই টাইপের কক্ষপথ থাকতে পারে। ঠিক আছে? তো যেটা আমি এখনই বললাম যে যখনই কে কক্ষে একটা শূন্যতা সৃষ্টি হয়, কারণ যেহেতু ইলেকট্রনটা এখানে, আমি যেটা বলছিলাম যে ইলেকট্রনটা যেহেতু এখান থেকে নক করে বের করে দিচ্ছে, তাহলে কে কক্ষে একটা শূন্যতা সৃষ্টি হচ্ছে। তখন ধরা গেল এল কক্ষ থেকে কে কক্ষে একটা ইলেকট্রন ট্রানজিশন হয়, ধরলাম ইলেকট্রন ট্রানজিশন হতে পারে, সেক্ষেত্রে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করবে। এই এল কক্ষ থেকে যখন কে কক্ষে নামবে একটা ইলেকট্রন, যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামে, তখন একটা ইলেকট্রন একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করে, ফোটন তৈরি করে। এই ফোটনটাকে আমরা নাম দিই কে আলফা। কে আলফার তীব্রতাটা অনেক বেশি হয়, তার জন্য বলতে পারি এটা আমার কাছে এই কে আলফার জন্য পিকটা। বোঝা গেল? কে আলফার জন্য যে তীব্রতা দেখাবে, সমস্ত কে আলফা রশ্মিগুলো এই তীব্রতা। সমস্ত কেন বলছি, কারণ এটা আমি একটা পরমাণুর ক্ষেত্রে বলছি। ওই টার্গেটটার মধ্যে অসংখ্য পরমাণু থাকে, ইলেকট্রনগুলো কিন্তু একটা পরমাণুর সঙ্গে সংঘর্ষ হয়, তারপরে একটা পরমাণুর সঙ্গে উত্তরোত্তর সংঘর্ষ হতে থাকে, এবং ইলেকট্রনটার গতিবেগটা আস্তে আস্তে, গতিশক্তিটা আস্তে আস্তে কমতে থাকে, কমতে কমতে একসময় গতিশক্তিটা শূন্য হয়ে যায়। তখন ইলেকট্রনটা ওই টাংস্টেনের মধ্যেই একটা ফ্রি ইলেকট্রনের মতন কাজ করা শুরু করে। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে কি হয়, যেটা আমি বললাম যে যখন এই কে কক্ষে যদি শূন্যতা সৃষ্টি হয়, সেটাকে সেই শূন্যতাটাকে ভরার জন্য যদি এল কক্ষ থেকে ইলেকট্রন নামতে থাকে, এরকম এইটাই বেশি দেখা যায়, এই ঘটনাটাই বেশি হয়। তার জন্যই কিন্তু এই ঘটনার জন্যই কিন্তু ফোটন উৎপাদন বেশি হয়, তার জন্য কিন্তু কে আলফা লাইনের জন্য যে পিকটা, সেই পিকটার তীব্রতাটা কিন্তু বেশি হয়। বুঝতে ব্যাপারটা? অর্থাৎ কে আলফার তীব্রতাটা আমরা বেশি পাবো একটু। এখন নেক্সটে আসি, যদি কে কক্ষে নামার সময় যদি এম কক্ষ থেকে শূন্যতা পূরণ করতে আসে, এল কক্ষ থেকে আসবে না, কিন্তু এম কক্ষ থেকে শূন্যতা পূরণ করতে আসবে, এক্ষেত্রে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করবে, এটাকে বলি আমরা কে বিটা। এখন কে বিটাটা একটু, কে বিটার ঘটনাটা একটু কম হয়, তার জন্য তার তীব্রতাটা একটু কম হবে, কারণ যে ঘটনাটা বেশি ঘটবে সেখান থেকে ফোটন উৎপাদন বেশি হবে, আর তার তীব্রতাটা বেশি হবে, বেশি সংখ্যক ফোটন পাওয়া যাবে, তীব্রতাটা বেশি হবে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু এর সম্ভাবনা কম, তার জন্য এখান থেকে ফোটনটা উৎপাদন কম হবে, আর কম সংখ্যক ফোটনের জন্য তীব্রতাটা আমি রিলেটিভলি কম পাবো, কিন্তু এর থেকে বেশি পাবো, কন্টিনিউয়াসের থেকে বেশি থাকে, রিলেটিভলি কম থাকে। তো এই ঘটনাটা ঘটতে পারে, অথবা অন্যভাবে ঘটনা ঘটতে পারে। দেখা গেল যে এখানে যে শূন্যতাটা সৃষ্টি হয়েছে সেটা কে কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করেনি, ধরলাম আমি এল কক্ষ থেকে একটা ইলেকট্রনকে বের করে দিয়েছি। আমি একটু আগেই বললাম ঘটনাটা, যে এই ঘটনাটা একমাত্র শুধুমাত্র কে কক্ষ এবং এল কক্ষের মধ্যে দেখা যায়, ক্যারেক্টারিস্টিক পার্টটা, এক্সিস্টিক যে ক্যারেক্টারিস্টিক এক্সটা তৈরি হয় কে কক্ষ কিংবা এল কক্ষ থেকেই। যদি আমি ধরি যে এল কক্ষে শূন্যতা সৃষ্টি হয়েছে, তো এল কক্ষের শূন্যতাকে ঢাকার জন্য যেহেতু ভৌমস্থ সবসময় ফিল্ড থাকতে হবে, অবশ্যই উপর থেকে আসবে। তা ধরলাম আমি এম কক্ষ থেকে আসতে পারি এল কক্ষে সেই শূন্যতাটাকে ঢাকার জন্য, তাহলে যেই তরঙ্গটা তৈরি হবে সেটাকে বলি আমরা এল আলফা। বুঝতে পারছেন নামকরণের কারণটা? অথবা দেখা গেল যে এন থেকেও আসতে পারে সেই শূন্যতাটাকে ঢাকতে, তখন যেই তরঙ্গটা তৈরি হবে সেটাকে আমরা বলি এল বিটা। তো কে আলফা, এল আলফা,
অথবা কে বিটা এল বিটা, এটাই দেখা যায়। কিন্তু কে আলফা এবং কে বিটাই কিন্তু সব থেকে বেশি দেখা যায় ভারী ধাতুগুলোর ক্ষেত্রে। এটা আমি আজকে যেটা আলোচনা করলাম সেটা হলো যে এই নিরবচ্ছ ক্যারেক্টারিস্টিক স্পেক্ট্রা কেন তৈরি হচ্ছে। কারণ এটা কিন্তু অন্যান্য বর্ণালীর ধর্ম নয়। অন্যান্য যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু এই ধর্মটা দেখায় না, কিন্তু শুধুমাত্র এক্স রশ্মি দেখায়। আর তার কারণটা তোমরা বুঝতে পারলে সেটা, তো এটা গেল আমার কাছে ক্যারেক্টারিস্টিক স্পেক্ট্রা তৈরি হওয়ার কারণ। কিন্তু পরবর্তীতে মোজলে একটা খুবই ইন্টারেস্টিং একটা তথ্য আবিষ্কার করলেন এখান থেকে, যেই তথ্যটা পরবর্তীতে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে একটা রেভলিউশনারি কাজ করবে। তথ্যটা এইরকম, মোজলে দেখলেন যে যে এই ক্যারেক্টারিস্টিক স্পেক্ট্রাটাও তো কোনো একটা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য হচ্ছে কিংবা কোনো একটা কম্পাঙ্কের জন্য হচ্ছে। সাপোজ এই কে আলফাটার জন্য একটা কম্পাঙ্ক হতে পারে কিংবা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে, কিংবা কে বিটাটার জন্য তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে। মোজলে প্রথমত কাজটা করলেন কে আলফাটাকে নিয়ে, উনি কে বিটাটাকে নিলেন না। কারণ জানা আমি একটু আগেই বললাম কে আলফার প্রবাবিলিটি বেশি, তার জন্য ফটোগ্রাফি প্লেটে কে আলফা তীব্রতাটা বেশি থাকবে, কে আলফাটাকে স্টাডি করাটা বেশি সহজ হবে। মোজলে দেখলেন যে এই কে আলফার তরঙ্গ দৈর্ঘ্য ধরলাম আমি ল্যামডা, তাহলে তার কম্পাঙ্ক কত হবে, তরঙ্গ দৈর্ঘ্য সাপেক্ষে কম্পাঙ্ক আমি ধরলাম নিউ। কে আলফা আমি তাহলে ধরলাম যে কে আলফা, আমি যদি ধরে নিই যে ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্কটা অফ কে আলফা ইকুয়ালস টু নিউ, আমি ধরে নিলাম। মোজলে এই এক্সপেরিমেন্টটা শুধুমাত্র টাংস্টেন দিয়ে করলেন না, মলিবডেনাম, টাংস্টেন, প্ল্যাটিনাম, যত রকম ধাতু ওই সময় ভারী ধাতু, ভারী মৌল, জানা অথবা অজানা সমস্ত মৌল দিয়ে প্রথমে এক্সপেরিমেন্টটা জানা মৌল দিয়ে করা হলো। জানা মৌল দিয়ে এক্সপেরিমেন্টগুলো যখন করা হলো তখন দেখা গেল যে এই কে আলফার তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ওই যেই মৌল থেকে কে আলফা রশ্মিটা নির্গত হচ্ছে তার পারমাণবিক সংখ্যার সঙ্গে একটা সম্পর্ক আছে। মোজলে সেই সম্পর্কটাকে দেখালেন এরকম, রুট নিউ ইজ প্রপোর্শনাল টু জেড। অর্থাৎ এখান থেকে কি বোঝা গেল, এখান থেকে বোঝা গেল কি যে কে আলফা রশ্মিটা অর্থাৎ কে আলফা যেই ফোটনটা তৈরি হচ্ছে, কে আলফার যেই লাইনটা কিংবা স্পটটা আমরা ফটোগ্রাফি প্লেটে দেখব, সেই কে আলফার যে রশ্মিটা, সেই রশ্মিটা কোথাকার ইনফরমেশন আনছে, অ্যাটমিক নাম্বার। অর্থাৎ অ্যাটমিক নাম্বার কার ক্যারেক্টারিস্টিক, নিউক্লিয়াসের ক্যারেক্টারিস্টিক। আর অর্থাৎ কে আলফা লাইনটা কিন্তু নিউক্লিয়াসের একটা ইনফরমেশন নিয়ে আসছে। কোনো কে আলফা লাইনের কম্পাঙ্ক কত, সেই কম্পাঙ্ক সাপেক্ষে একটা জেডও পাওয়া যাচ্ছে। অর্থাৎ সেই কম্পাঙ্কটা কোন মৌলের সেটা কিন্তু ক্যালকুলেশনের মাধ্যমেই জানা যাচ্ছে। এখানে একটা ধ্রুবক আছে, সেই ধ্রুবকটাকে আপাতত আমি বলছি না, আমি আপাতত এখান থেকে এটুকুর মধ্যেই থাকি। তো তখন মোজলে এই সেম এক্সপেরিমেন্ট তখন অজানা মৌল দিয়ে করা শুরু করলেন। অজানা মৌল দিয়ে করার পরে দেখলেন যে অনেক সংখ্যক অজানা মৌল তৈরি হলো। অর্থাৎ অনেক সংখ্যক এমন এমন কে আলফা লাইনের তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া গেল যার সাপেক্ষে যে জেডগুলো তৈরি হবে, সেই জেডের ভ্যালুগুলো ওই সময়ে প্রাপ্ত যে মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিল, সেই পিরিয়ডিক টেবিলে ছিল না। অর্থাৎ মেন্ডেলিফের পিরিয়ডিক টেবিলে মেন্ডেলিফ আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই পিরিয়ডিক টেবিলে আরও কিছু মৌল আসবে যেই মৌলের অস্তিত্ব এই মুহূর্তে নেই। সেই মৌলগুলির অস্তিত্ব মোজলে তার সূত্রানুসারে এবং এক্সপেরিমেন্টালি কিন্তু প্রমাণ করলেন। অর্থাৎ এই মোজলের যে সূত্রটা এবং মোজলের যে অবশ্যই মোজলের সূত্রটা মোজলের এক্সপেরিমেন্ট থেকে আসছে, এই মোজলের এক্সপেরিমেন্ট থেকে আমরা কিন্তু পর্যায় সারণীর যেই জায়গাগুলো গ্যাপ ছিল, অর্থাৎ যেই জায়গাগুলোকে ফাঁকা রেখেছিলেন মেন্ডেলিফ, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু পুরো করা গেল। অর্থাৎ পর্যায় সারণীটা কিন্তু আমাদের কাছে পূর্ণ হলো। অর্থাৎ সমস্ত মৌল, পৃথিবীতে প্রাপ্ত সমস্ত মৌল কিন্তু আমরা জানতে পারলাম। এই জন্য মোজলেকে 1913 ফিজিক্সের নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল। এটা একটা রেভলিউশনারি কাজ, যেটা আমি বললাম। একমাত্র এক্স রের দেখো নেচার আমাদেরকে জানায়, এখান থেকে আমরা বুঝতে পারছি যে নেচারই কিন্তু আমাদেরকে জানায়, কিন্তু আমাদের সেই জানার রাস্তাটা থাকতে হবে। যেটা আমি বলছিলাম যে অন্যান্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিন্তু এই নেচার দেখায় না, একমাত্র এক্স রে দেখায়।
তো সুতরাং যখন এক্স রে আবিষ্কার হলো তখনই কিন্তু এক্স রে কে আলফা কে বিটা আমরা জানতে পারলাম, এবং তার থেকে কিন্তু ইভেনচুয়ালি আমরা সমস্ত মৌলগুলোর এক্সিস্টেন্স এবং তার সঙ্গে মৌলের পারমাণবিক সংখ্যার সম্পর্কটা কি, এবং তাহলে অজানা মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কত হতে পারে, সবকিছু কিন্তু আমরা নির্ণয় করলাম। এটাই এই ক্যারেক্টারিস্টিক এক্স রের আবিষ্কার, অর্থাৎ মোজলের আবিষ্কার এবং মোজলের কাজের ফলাফল। এখন এখানে আমি বলে দিই যে এই সমস্ত বর্ণনী থেকে কেন আমরা এই নিউক্লিয়াসের ইনফরমেশন পাবো না। এই নিউক্লিয়াসের ইনফরমেশন না পাওয়ার কারণটা হলো, অ্যাকচুয়ালি কি হয়, ইনফ্রারেড, ভিজিবল থেকে ইউভি তখন পর্যন্ত জানা ছিল। এই সমস্ত যে তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো আছে, এই সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো তৈরি হয় কিভাবে? কোনো পরমাণুর যদি বাইরের শেলটা, একদম বাইরের কক্ষপথটা যদি পুরোপুরি ফিল্ড না থাকে, পার্টলি ফিল্ড থাকে, সেক্ষেত্রে কি হয়, যখন বাইরে থেকে কোনো একটা কণা আসে এই পরমাণুটাকে ধাক্কা দেওয়ার জন্য, যেমন এখানে আমি ইলেকট্রন যেটাকে বলছি, যখন ধাক্কা দেওয়ার জন্য কোনো একটা কণা আসে, সেই কণার সঙ্গে বাইরের কক্ষে ইলেকট্রনেরই সংঘর্ষ হয়। ভেতরের কক্ষগুলো সেক্ষেত্রে কি হয়, বাইরের কক্ষে ইলেকট্রনগুলোর সঙ্গে সংঘর্ষ হয়, বাইরের কক্ষে ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে জাম্প করে, তারপরে আবার যখন নিম্ন শক্তি স্তরে আসে তখন সেক্ষেত্রে তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি করে। সেটা হচ্ছে ইনফ্রারেড থেকে ভিজিবল হয়ে আল্ট্রাভায়োলেট, এই সমস্ত রশ্মিগুলোর জন্য এই রশ্মিগুলো এইভাবে তৈরি হয়। যেহেতু বাইরের কক্ষপথের সঙ্গেই সম্পর্কযুক্ত, ইলেকট্রনগুলো এই এক্স রশ্মির কেসের মতন ভিতরে যেহেতু ঢুকতে পারছে না, আর ভেতরে যে সমস্ত কমপ্লিটলি ফিল্ড যে সমস্ত কক্ষপথগুলো আছে, সেই কক্ষপথগুলো এই নিউক্লিয়াসটাকে পুরোপুরি শিল্ড করে রেখেছে, বাইরে থেকে ঢেকে রেখেছে। আর তার জন্য কি হয়, তার জন্য এই ভিতরের ইনফরমেশন কোনোভাবেই পাওয়া যায় না, আর তার জন্যই কিন্তু এই ক্যারেক্টারিস্টিক পার্টটাও দেখায় না, কিন্তু এই ক্যারেক্টারিস্টিক পার্টটাও কিন্তু এর জন্য অন্যান্য আলোগুলো দেখায় না। এক্সট্রাসের ক্ষেত্রে কি করছি আমরা, ইলেকট্রনের গতিবেগটাকে গতিশক্তিটাকে এতটাই বাড়াচ্ছি, সেটা ভিতরে গিয়ে ইন্টারফেয়ার করছে, ভিতরের যে সমস্ত স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটাকে ডিসব্যালেন্স করছে। আর ভিতরের স্ট্রাকচার বলতে নিউক্লিয়াসের কাছের স্ট্রাকচার। আর যেহেতু নিউক্লিয়াসের কাছের থেকে এখন যে সমস্ত এক্সরশ্মিগুলো, যে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গগুলো তৈরি হবে, যেটাকে আমি এক্সরশ্মি বলছিলাম, যে সমস্ত তড়িৎচুম্বকীয় তরঙ্গ তৈরি হবে, সেগুলো কোথা থেকে আসছে? সেগুলো অবশ্যই নিউক্লিয়াসের কাছ থেকে আসছে। আর যদি নিউক্লিয়াসের কাছ থেকে আসছে বলেই, আর তার মানে কে আলফা লাইনগুলো কিংবা কে বিটা লাইনগুলো নিউক্লিয়াসের কাছ থেকে আসছে, তাহলে অবশ্যই তারাই একমাত্র নিউক্লিয়াসের ইনফরমেশন বের করে নিয়ে আসতে পারবে, কোনোভাবেই ভিজিবল স্পেক্ট্রা পারবে না, কারণ তারা ভেতরে ঢুকতে পারছে না। সেক্ষেত্রে যেই কণাটাকে আমি বের করছি, সাপোজ ইলেকট্রন যদি এদিক থেকে আসে, বেরিয়ে যাচ্ছে, ভেতরে ঢুকতে পারছে না, কিন্তু এক্স রশ্মির ক্ষেত্রে ভিতরে ঢুকে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এই জন্য কিন্তু একমাত্র কে আলফা কিংবা কে বিটা লাইনে কিন্তু, অথবা এল আলফা এবং এল বিটা লাইন, এল বিটা লাইন কিন্তু পুরোপুরি ইনফরমেশনটা ঠিকঠাক দেয় না। একমাত্র কে আলফা লাইনটাই সব থেকে অ্যাকুরেটলি ইনফরমেশনটা বের করে আনে। এটার একটাই কারণ, সেটা হচ্ছে নিউক্লিয়াসের কাছ থেকে নিয়ে আসা। তো এটা গেল এক্স রশ্মির যে সমস্ত ধর্ম, এক্স রশ্মির হিস্ট্রি, এক্স রশ্মির ফিজিক্স এবং এক্স রশ্মির অ্যাপ্লিকেশন, তার থেকে আমরা কি কি জানলাম এবং কি কি আবিষ্কার, সেই সমস্ত গল্প আজকে আমি এখানে ব্যাখ্যা করলাম। তো এক্স রশ্মি সম্পর্কিত সমস্ত তথ্য, যে সমস্ত তথ্য কনসেপ্ট গ্যাদারিং এর জন্য দরকার, সেই সমস্ত তথ্য আমি এখানে আজকে দিলাম। আশা করি এই তথ্যগুলো তোমাদের অবশ্যই কাজে লাগবে। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আপডেট থাকবে। থ্যাংকস ভেরি মাচ।